আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক। ২১ রাতে বাংলাদেশকে অস্থিতিশীল করতে বা ভারতের স্বার্থ উদ্ধারের জন্য যে নানান ধরনের তৎপরতা ষড়যন্ত্র আমরা দেখছি, সেই সবের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে প্রধান উপদেষ্টার আহ্বানে। কিন্তু সেই ঐকমত্যের জায়গা থেকে আবার শোনা যাচ্ছে জাতীয় সরকারের গুঞ্জনের। আসলে ঐকমত্যের মধ্যেই সীমাবদ্ধ থাকা হবে নাকি জাতীয় সরকার গঠিত হতে যাচ্ছে? জাতীয় সরকার গঠিত হলে রাজনৈতিক দলগুলো সেগুলো মানবে? কোন দিকে যাচ্ছে দেশের রাজনীতি, এসব বিষয় নিয়ে আমরা কথা বলবো। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের ২১ স্টুডিওতে আজ উপস্থিত রয়েছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব এবং যুগান্তরের সিনিয়র সহকারী সম্পাদক সাংবাদিক মাহবুব কামাল। আমি হাবিবুর রহমান হাবিব। ঐক্য সৃষ্টি হয়েছে, সবাই এক মঞ্চে উঠেছেন, আওয়ামী লীগ বাদে বা আওয়ামী লীগে যারা জোট সঙ্গে ছিল তারা বাদে, বাদবাকি সবাই আপনারা ঐক্যমত্যের কথা বলেছেন। কিন্তু জাতীয় সরকার গঠনে একটি গুঞ্জন শোনা যাচ্ছে, সেটির কি কোনো সম্ভাবনা আছে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে ২১ টেলিভিশনের সম্ভব দর্শক শ্রোতা বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ আলোচক মাহবুব কামাল ভাইকে আমার শুভেচ্ছা। আমি সর্বপ্রথম ৬ ডিসেম্বরে স্মরণ করছি এই দিনে এরশাদের পতন হয়েছিল, গণতন্ত্র মুক্তি পেয়েছিল। সেই দিনে আমরা রাজপথ থেকে আন্দোলন করেই কাজটা করেছিলাম। আর এই মাসে স্বাধীনতা এসেছে ৬ ডিসেম্বর। এই মাসেই আবার জাতীয় ঐক্য গঠনের একটা প্রক্রিয়া বা আলামত আমরা দেখছি। এবং এই জাতীয় এই নেপাল মানে কি দেশ হলো না, ভারত ৭১ সালে যুদ্ধ, আজকে ভুটান স্বীকৃতি ছিল আজকে। আজকের দিনটা আমার কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো এই যে আলোচনাটা আসছে, এই আলোচনাটা কেন আসছে? এই জাতীয় ঐক্য বলেন, জাতীয় সরকার বলেন, এটা কিন্তু এত তাদের আসতো না। যদি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অনেক আগে বলেছেন বা ২ বছর আগে বলেছেন যে আমরা যারা আন্দোলনে মাঠে আছি, আমরা নির্বাচনের পরে আমরা জাতীয় সরকার গঠন করব। আর এখন যে ঐক্যটা, জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছে, এটা টোটালি ভারতের একটা কৃতিত্ব। ভারত সরকারকে ধন্যবাদ আমাদেরকে একটা মঞ্চে আসার সুযোগ করে দিয়েছে। তো এইটা তো ধরেন একটা সাংঘাতিক একটা লজ্জার বিষয়। ভারতের এত বড় একটা দেশ লজ্জার শরমের মাথা খেয়েছে। তা না হলে একটা দেশও তার পক্ষে নেই, পার্শ্ববর্তী দেশ একটা দেশও তো তার পক্ষে, নেপাল নাই, ভুটান নাই, শ্রীলঙ্কা নাই, পাকিস্তান নাই, মালদ্বীপ নেই। মালদ্বীপও ধমক দেয়। আর আমাদের সাথে আসছে খেলা করতে। বলুন তো, এই খেলাকে জয়লাভ করা সম্ভব? কাকে নিয়ে খেলতে আসছে? আজকে একটা জিনিস দেখলাম যে ৭৫-এর ১৫ আগস্টের পর আওয়ামী লীগ একটা দুর্যোগের সম্মুখীন হয়েছিল। আওয়ামী নেতারা পালিয়েছিল সেই সময়। আমি নিজে প্রথম প্রতিবাদকারী এবং প্রথম আক্রমণের শিকার আমি হয়েছিলাম। তো সেবার চেয়ে এবার আরও বেশি এত অপকর্ম করেছে যে আওয়ামী লীগ লোকজন রাস্তা খুঁজে পাওয়া যায় না। এই হলো অবস্থা। তো এই অবস্থার মধ্যে দিয়ে আপনি চিন্তা করেন যে এই পালিয়ে গেলেন যে সরকার, তার সমস্ত নেতৃবৃন্দ পালিয়ে গেলেন, তার এমপিরা পালিয়ে গেলেন, মন্ত্রীরা পালিয়ে গেলেন, সংসদরা পালিয়ে গেলেন, তার দলের নেতাকর্মী পালিয়ে গেলেন, তার সমস্ত ব্যবসায়ীরা পালিয়ে গেলেন, তার সমস্ত নায়ক নায়িকা গায়ক গায়িকা তারা আত্মগোপনে চলে গেলেন। একটা লোক রাস্তায় এসে বলছে না যে আমরা ১৫.৫ বছর দেশটাকে তো রোল মডেল করেছিলাম, আমরা পদ্মা সেতু করেছিলাম, আমরা টানেল করেছিলাম, আমরা এটা করেছিলাম, আমরা সেটা করেছিলাম, আমরা ফ্লাইওভার করেছি, আমরা মেট্রো রেল করেছি। কেউ কি বলতে আসছে? তা কত বড় অপকর্ম তারা করেছিল। সেই একটা সরকারকে নিয়ে ভারত আজকে যে খেলায় মেতে উঠেছে, খেলাটা খুবই খারাপ খেলা, খুবই খারাপ খেলা। কোনোভাবেই এখন ধরেন আগামী মানে কালকে না কবে লন্ডনে মানে সমাবেশ করবো একটা ৮ তারিখ তো পরশু দিন। জি, সেখানে উনি প্রধানমন্ত্রী হিসেবে বক্তব্য দেবে। আপনি দেখেন যে পাগলের মাথা খারাপ হলেও কি এই কাজগুলি করে? আর ভারতের থেকে পাগলের মাথা খারাপ হয়েছে, বেশি মাথা খারাপ হয়েছে সাবেক প্রধানমন্ত্রী। এইটা বলবে সে নিজে এখান থেকে পালিয়ে গেল, পালিয়ে গিয়ে এখন বলতে আমি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী। তো এইটাকে নিয়ে ভারত চেষ্টা করছে যে তাকে আবার বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় নিয়ে আসা, এবং বর্তমানে যে সরকার আছে এই সরকারকে ব্যর্থ করার জন্য উঠে পড়ে গেছে। এটা কি সম্ভব? আমাদের এখানে জাতীয় ঐক্য হয়েছে, তার আগে ভারতের একটা জাতীয় ঐক্য হয়েছে। সেই জাতীয় ঐক্য কি? যে প্রতিটা সরকারকে পুনর্বাসন করার জন্য
বা আমাদের বর্তমান যে সরকার আছে জনগণ সমর্থিত যে সরকার, সেই সরকারকে আপনি ব্যর্থ করার জন্য তাদের জাতীয় ঐক্য হয়েছে। তা না রাহুল গান্ধী আর আপনার বিজেপির ভিতরে পারত বিপরীতধর্মী। রাহুল গান্ধী কিভাবে বলে যে ঢাকাতে আমাদের আমার প্রশ্ন হচ্ছে যে ঐক্য হয়েছে সেই ঐক্যের মধ্য দিয়ে আবার জাতীয় সরকারের গুঞ্জন শোনা যাচ্ছে, এটা জাতীয় এটা সরকারে কি কোনো ধরনের সম্ভাবনা আছে কিনা? জাতীয় সরকার ব্যাপারটাই বলে ওখানে যেমন দেখেন এটা হওয়ার কথা না, অসম্ভব বলে কোনো জিনিস নেই। তো রাহুল গান্ধী এইভাবে বলতে পারে যে আমার ঢাকায় আমাদের গোয়েন্দা সংস্থা ফেল করেছে, এটা বলতে পারে যে আমাদের কাছে খবর সঠিক খবর ছিল না, এটা বলতে পারে। মানে কত কষ্ট যে তাদের গোয়েন্দা ঢাকাতে নিবিড় পর্যবেক্ষণ করতো, তো তারা সেখানে ফেল করেছে। আবার মমতাকে দেন, আমরা তো বাঙালি, সেও বাঙালি, আমরা মমতাকে ওই হিন্দু না মুসলমান তা আমরা মনে করতাম, আমাদের একটা নিজের বোনের মতো আমরা মনে করি, যদিও উনি আমাদের তিস্তা পানি দেওয়ার ক্ষেত্রে খুবই কট্টর। উনি আবার কি বললেন, বিজেপি সরকারকে বা নরেন্দ্র মোদী আহ্বান জানালেন বাংলাদেশে আমি শান্তি রক্ষা বাহিনী নিয়োগ করার জন্য। আপনি বলেন তো কি হয়েছে বাংলাদেশে? হয়েছে কি বাংলাদেশে? 5 তারিখের পরে আওয়ামী লীগের লোকজন যে অত্যাচার করেছিল ইয়ের 15.5 বছর, 5 থেকে পর্যন্ত বাড়িঘর কিছু থাকার কথা ছিল না। রাস্তায় রাস্তায় আওয়ামী লীগের কথা হচ্ছে 5 লক্ষ লোক লাশ পরীক্ষার কথা, দাফন হওয়ার কথা ছিল না। রক্তের গঙ্গা, মানে পানি রক্ত জমে যেত পুকুরে, সেই পুকুরে ইলিশ মাছ চাষ করার মতো রক্ত জমবে, এরকম কথা বলতো না? কিন্তু সেই রক্ত কি জমেছে? সেই লাশ কি পড়েছে? পড়ে নেই। তো তারাও মায়ের কোলে আছে। আর তারা যাদেরকে নিয়ে বলছে যে মিথ্যাচার করতেছে, আর বাংলা থেকে শুরু করে ভারতের মাধ্যম মিডিয়া, যে সেখানে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে, বাড়িঘর পুড়িয়ে দিচ্ছে, জ্বালিয়ে দিচ্ছে, লক্ষ লক্ষ হিন্দু রাস্তায় আসছে, পানির ভিতরে নামে সাঁতরে আসতে যাচ্ছে, এই যে মিথ্যাচার করতেছে। তাই হিন্দুরা তো বাংলাদেশে মায়ের কোলে থেকে তো ওই যে আপনার বার্থডে একটা বাচ্চা মারা গেল, আলতাফ হোসেন চৌধুরী যখন স্বরাষ্ট্রমন্ত্রী বললেন আল্লাহ নিয়ে গেছে, বিতর্কের সৃষ্টি না, মায়ের কোলেও কিন্তু মারা যায়। কিন্তু মায়ের গর্ভে যখন থাকে, বাচ্চা প্রসব করার আগে, সেটা আরও নিরাপদ না? বাংলাদেশে হিন্দুরা ওই রকম মায়ের পেটের মধ্যে আছে, মায়ের কোলে না, মায়ের পেটের মধ্যে আছে। অথচ ভারত কত বিচ্ছিরিভাবে এই আজকে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। এদিকে ওইদিকে আজমির শরীফ থেকে শুরু করে বিভিন্ন যে সমস্ত জায়গায় আমাদের মুসলমানদের ঐতিহ্য আছে বা সেই সমস্ত গুলি ধর্মীয় যে সমস্ত প্রতিষ্ঠানগুলি আছে, সব শিবলিঙ্গ পাচ্ছে, কোথাও মন্দির, নানান ধরনের কাহিনী করতেছে। এই সময় এসে এই যে ভারতের যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডের কারণে আমাদেরকে জাতীয় ঐক্যের পথে নিয়ে এসে দিয়েছে। হ্যাঁ, জাতীয় ঐক্যের থেকে আপনি যেটা বললেন জাতীয় সরকার হতে পারে কিনা, অসম্ভব কিছু না। কারণ হলো কি যে আমরা যখন আন্দোলনটা করলাম সবাই মিলে আন্দোলন শেষে জাতীয় সরকার যদি গঠন হতো, আজকে কিছু কিছু সমস্যা নিজের ভিতরে টুকিটাকি যে কথার মধ্যে দিয়ে বুঝার ভুলের কারণে একটা মানে কিছু কিছু সৃষ্টি হচ্ছে, তখন আর হতো না। সেই জন্য এক জাতীয় ঐক্যের পাশাপাশি জাতীয় সরকার যদি হয়ে যায় তাহলে আরও জিনিসটা নিরাপদ হবে। মানে আপনি বলছেন যে জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা রয়েছে এবং হলে সেটি আরো নিরাপদ হবে, ভালো হবে, আরো ভালো। আমি এই বিষয়ে আপনার কাছে প্রশ্ন নিয়ে আসবো। সাংবাদিক মাহবুব কামাল, আপনার কি মনে হয় যে সম্ভাবনা আসলে কতটা আছে এবং সেটি হলে কতটা ভালো হবে? হাবিবুর রহমান হাবিব বলছে যে ভালো হবে। শুনুন, এখানে একটা প্যাচ আছে। প্যাচটা হলো জাতীয় সরকার এবং জাতীয় ঐকমত্যের সরকার, যেটা দুই জিনিস। কিন্তু আপনি যদি জাতীয় সরকার করতে চান, মানে এখনই হোক বা তারেক রহমান বিএনপি ক্ষমতায় আসলে তারেক রহমানের নেতৃত্ব হোক, সেটা পরের ব্যাপার। ডিফাইন করতে হবে জিনিসটা কি। জাতীয় সরকার যদি আপনি করতে চান তাহলে আওয়ামী লীগ এবং 14 দল যেহেতু নিষিদ্ধ নয়, তাই আওয়ামী লীগ এবং 14 দলের যারা এখন বিচার প্রক্রিয়ার মধ্যে আছে এবং আগামী দিনে বিচার প্রক্রিয়ার মধ্যে থাকবেন, তাদেরকে বাদ দিয়ে আপনাকে এই দলগুলোকেও নিতে হবে। সেটা কি বর্তমান বাস্তবতা বলছি, আমি থিওরিটিক্যালি বলছি। তাইলে আপনি বাদ দেন জাতীয় সরকার, আপনি নামকরণ করেন জাতীয় ঐকমত্যের সরকার, যে ওদের সাথে আমাদের ঐকমত্য। এখনো তো সেই শুরুর উদ্যোগই হয়নি জাতীয় সরকার বা জাতীয় ঐকমত্যের সরকার সৃষ্টির। নাম তো পরে, এখন বিষয় হচ্ছে আপনি এটা কি না, যেমন ধরেন আমি বলছি আগে যে গুঞ্জন তো উঠেছে, সেই গুঞ্জন বাস্তবে আসার কতটুকু সম্ভব? ওটা পরে আসতেছি। 96-এ যেরকম আওয়ামী লীগ বিএনপিকে বাদ দিয়ে জাতীয় ঐকমত্যের সরকার করছিল, খেয়াল আছে তো আপনার? অবশ্যই। হ্যাঁ, তাইলে জাসদ আসম আব্দুর রব আর দুজন মানুষ মাত্র ব্যক্তিকে নিয়েছিলেন,
আনোয়ার হোসেন মঞ্জু জাতীয় পার্টির আর জাসদের আসম আব্দুর রব, এই দুজনকে নিয়ে নাম দিলেন, যে নাম দেওয়া হলো জাতীয় ঐক্যমত্য তাহলে সরকার। আপনি জাতীয় ঐকমত্যের সরকার বলেন, জাতীয় সেটা কি আসলে ঐক্যমত্য সরকার ছিল? কোনটা? সে না 96 সালে না, এখনো যদি করা হয়, এখন তো আওয়ামী লীগকে বাদ দিতে হবে, তাই না? আওয়ামী লীগকে বাদ দিতে হবে, 14 দলকে বাদ দিতে হবে, তো সেটাও তো ঐকমত্যের সরকার হবে না, তাই না? তো ফলে এখানে মানে আপনি কিভাবে সরকারটা করবেন সেটা হচ্ছে বড় ব্যাপার। আচ্ছা, এখানে আমি ওই হাবিব ভাইয়ের একটা কথা বলি। হাবিব ভাই বললেন যে মায়ের পেটে আছে। দেখেন, ডাক্তার জাহেদ উনি একেবারেই ডাইহার্ট, মানে কি বলে, অ্যান্টি আওয়ামী লীগ এবং প্রো গভর্নমেন্ট। হ্যাঁ, তার একটা ভিডিও আমি দেখলাম, আমি পুরোটা দেখিনি। হেডিং হচ্ছে যে সুনামগঞ্জে মন্দিরে হামলা কেন। সে একটা ভিডিও করছে। তো যাই হোক, টুকটাক ঘটনা কিন্তু হয়েছে, এমন না যে হয় নাই তা না। 5ই আগস্টের পরে টুকটাক বিভিন্ন জায়গায় হয়েছে, অত ম্যাসিভ হয় নাই। আচ্ছা, এখন কথাটা হচ্ছে যে জাতীয় সরকার, মানে জাতীয় যে ঐক্যটা হলো, এই যে জাতীয় ঐক্য যেটা হলো, হ্যাঁ, সেইখানে আমি তো দেখতেছি যে বিএনপি এবং জামাত ছাড়া বাকি যারা দলগুলো আছে, হ্যাঁ, তারা কি মানে জনগণকে রিপ্রেজেন্ট করে? আমার এটা একটা প্রশ্ন। বিএনপি মানে খুব মেজর সংখ্যককে রিপ্রেজেন্ট করে, জামাত তো করে একটা ভালো অংশ, বাকি যারা আছে তারা কত পার্সেন্ট লোককে রিপ্রেজেন্ট করে? এটা আমার একটা প্রশ্ন। যদি পাবলিককে রিপ্রেজেন্ট না করে, তাইলে এইসব দল দিয়ে ওইটাকে জাতীয় ঐক্য বলা যাবে? মানে জাতীয় ঐক্য আমরা যে বলছি জাতীয় ঐক্য, তাহলে তো ওই হিসাব করলে আওয়ামী লীগ বিএনপির মধ্যে ঐক্য ছাড়া আর কোনোভাবে ঐক্য সম্ভব না। হ্যাঁ, এখন বাংলাদেশে তো বাস্তবতা হচ্ছে দল হচ্ছে 4টা, বা আরেকটু বাড়লে 5টা। বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি আর লেফটিস্টদের যদি আপনি একটা ঐক্য ফ্রন্ট করেন, তাইলে ওইটাকে আপনি একটা ফিফথ বলতে পারেন। এককভাবে না, কিন্তু এককভাবে তাদের যদি একটা লেফটিস্টদের ঐক্য হয়, সেটাকে আপনি একটা ফ্রন্ট ধরতে পারেন। তাহলে 5টা, বিএনপি, আওয়ামী লীগ, জামাত, জাতীয় পার্টি এবং ওই লেফটিস্টদের। এছাড়া বাকি যারা আছে, এরাকে ডু দে রিয়েলি রিপ্রেজেন্ট আওয়ার পিপল? করে না তো। তাইলে আপনি যারা পিপুলকে রিয়েলি রিপ্রেজেন্ট করে তাদেরকে বাদ দিয়ে তো আপনি জাতীয় ঐক্য করতে পারবেন না, এইটা হয় না। আমার প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে জোট ছিল, সেই জোট বাদ দিয়ে এইটি হয়েছে, এটা প্রশ্ন উঠতেই পারে, কিন্তু বর্তমান বাস্তবতায় কি আপনার মনে হয় যে এটি সম্ভব? না, বাস্তবতা মানে আপনি আওয়ামী লীগ না না নেতৃত্বাধীন না জোটগুলোকে নিয়ে না না, এসে সম্ভব না। যদি সম্ভব না হয়, তাহলে আওয়ামী লীগকে আপনি নিষিদ্ধ করে দেন। দল হিসেবে আওয়ামী লীগ এক্সিস্ট করবে, অথচ আমি তো বলতেছি ক্রিমিনাল যারা মানে স্বৈরাচারী শাসনকে টিকিয়ে রাখতে সাহায্য করছে, যারা অবৈধ সম্পদ লুট করছে, যারা ক্রাইম করছে, তাদেরকে আপনি বিচারের আওতায় আনেন, কোনো অসুবিধা নেই। এবং আমরা চাই সবাই, অল দি ক্রিমিনাল শুড বি টেকেন ইনটু টাস্ক। আমি একটু আপনার কাছে আসবো আবার, আমি একটু এই বিষয়ে একটু হাবিবুর রহমান হাবিব আপনার মন্তব্য জানতে চাই, যেটি সাংবাদিক মাহবুব কামাল বলছেন। মাহবুব কামাল ভাই যে অর্থে বলছেন, সেটা যে আওয়ামী লীগ সব মিলিয়ে করলে জাতীয় ঐক্য হবে। তো এখানে এটা বুঝতে হবে যে আমাদের আন্দোলনটা ছিল তো তাদের বিরুদ্ধে, আন্দোলনটা তাদের বিরুদ্ধে ছিল না। যাদের বিরুদ্ধে আন্দোলন করলাম, যারা 15.5 বছর দেশটাকে লুট করলো, ধ্বংস করে দিল, সমস্ত কিছুকে মানে দানব যেভাবে ধ্বংস করে, তার চেয়ে কঠিনভাবে ধ্বংস করলো, তাদেরকে নিয়ে সরকার গঠন করার কোনো সুযোগ আছে? কোনো সুযোগ না। তারা তো এর বাইরে, ওরা মানবতার বাইরে। তোরা যাতে মানবতার বিরোধী যারা, তাদেরকে নিয়ে তো ঐক্য হতে পারে না। জাতীয় ঐক্য বলেন আর যেটাই বলেন না কেন। এবং তারা দেখেন, উনি যেটা বলছেন, হ্যাঁ আওয়ামী লীগ নিষিদ্ধ হয়নি, ঠিক আছে, আওয়ামী লীগ কি রাস্তায় আছে? আওয়ামী লীগ বলেন তো, একজন আওয়ামী লীগের সভাপতি, একজন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, নাম দিয়ে 100 সদস্য 101 সদস্য কমিটি বা 71 সদস্য বা 73 সদস্য আওয়ামী লীগের কমিটি ছিল, আসুক তো রাস্তায়? আসতে পারবে? আসতে পারবে না কেন? কেন পারবে না বলি, হ্যাঁ, আওয়ামী লীগের A to Z অপরাধী, আওয়ামী লীগের কর্মী অপরাধী। কেন? এই যে গণহত্যা যখন হলো, প্রায় 2000-এর মতো ছাত্র, বাচ্চা কাচ্চা সব মারা গেল, শহীদ হলো, আওয়ামী লীগের যে কর্মীরা একদম বাড়িতে বসে গ্রামে, সেও কি বলেছে অন্যায় হচ্ছে এটা? সেও কি বলেছে শেখ হাসিনা কাজটা ঠিক করছে না? কেউ বলেছে? বল নাই। আওয়ামী লীগের যত অতিরিক্ত বুদ্ধিজীবী, জ্ঞানী বুদ্ধিজীবী, দেশপ্রিয় বুদ্ধিজীবী, কতবার আমি আগে দিতাম, সেই বুদ্ধিজীবীদের ভিতরে একজনকে বলেছে যে প্রধানমন্ত্রী এটা ঠিক হচ্ছে না, এখান থেকে সরিয়ে আসতে হবে।
একজন ফুটবলার আওয়ামী লীগ সমর্থক বলতে, একজন ব্যবসায়ী বরঞ্চ এই ব্যবসায়ীরা যখন চূড়ান্ত অবস্থায়, যখন মানুষ রাস্তায় রক্ত ধরতে প্রতিদিন হাজার হাজার মানুষ হাসপাতালে যাচ্ছে, এই দেশের ব্যবসায়ীরা যারা ব্যাংক লুট করেছে, এই লুটেরারা গিয়ে বলল, মাননীয় প্রধানমন্ত্রী আমরা আপনার সাথে ছিলাম, এখনও আছি লুট করার জন্য, আগেও লুট করেছি, ওরা মনে মনে বলছে, আর ভবিষ্যতেও আরো বেশি করে লুট করবো আপনার সাথে থাকবো। আচ্ছা, আমি একটু তাদেরকে আমি বলি যে সেই লোকগুলো এই বাংলাদেশে আছে, তো তারা কি পাপি না? এবং আওয়ামী লীগের বললাম না, একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, একজন কলামিস্ট, একজন সাংবাদিক, কেউ বলে নাই যে কাজটা ঠিক হচ্ছে না, তো তাহলে তারা অপরাধী না? একটা কথা, সেও অপরাধী, যে দেখে সেও অপরাধী। আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে, তারা করছে, কি বলে অমানবিক আপনি বলতেছেন। আচ্ছা, জামাতকে যে এই প্রক্রিয়া রাখা হলো বা জামাত যে আছে, কি কারণে? তারা তো 71-এও একই রকম অপরাধ করছে, করে নাই? বা তার চেয়ে বেশিও করছে। তাইলে আমরা কেন মেনে নিচ্ছি যে ওই 71-এ যারা ওয়ার ক্রাইমের সাথে জড়িত ছিল তারা এখন আর নেই, দে আর নো মোর। এখন নিউ নেতৃত্ব আসছে জামাতের মধ্যে, তাদের মধ্যে একটা নতুন রিয়েলাইজেশন আসছে, সে কারণে তো আমরা আপত্তি করছি না, তারা থাকতেই পারে। এখন আওয়ামী লীগের মধ্যে যারা ক্রাইম করছে, যারা স্বৈরাচারের দোষর ছিল, তাদেরকে তো আপনি বিচারের আওতায় আনতেছেন। আমরা তো তাদেরকে ছেড়ে দিচ্ছি না। আপনি কি হাসিনাকে কি আমরা ছেড়ে দিচ্ছি? হাসিনা ইজ গোয়িং টু বি ট্রাইড, তাকে তো বিচার করা হচ্ছে তার, এবং সে তো ইলেকশনে দাঁড়াইতে পারবে না। বা যারা ক্রিমিনাল তারা তো ইলেকশনে দাঁড়াইতে পারবে না, যেহেতু তারা দণ্ডিত হবেন বা তারা হবেন। তা কিন্তু ধরেন আমি একটা উদাহরণ দিই, যেমন ধরেন যে গ্রামে আপনি যান, রিমোট এলাকায় যান, দেখবেন যে 85-90 বছর বয়স, তাদেরকে আপনি জিজ্ঞাসা করেন, বলবে কি জানেন, ভাই আমরা 54 সাল থেকে নৌকায় ভোট দিচ্ছি, আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি। তারা কিন্তু জানে না যে ক্ষমতায় কারা, কে আছে না আছে, ঢাকা শহরে কি হয় না হয়, তারা কিছুই জানে না, এবং তারা দুর্নীতি করে না, দুর্নীতি করতে জানেও না। হ্যাঁ, এত নিরীহ তারা। কিন্তু ওই যে বলে আমরা 54 সাল থেকে নৌকায় ভোট দিয়ে আসতেছি, নিরীহ টাইপের লোক। তো এইসব লোক তো কি বলে যে আওয়ামী লীগে নাই, অবশ্যই আছে। তারপর ধরেন যে সোহেল তাজ, সে কি ক্রিমিনাল? কিংবা ধরেন যে সাবের হোসেন চৌধুরী, সে কি ক্রিমিনাল? বা ধরেন যে আরো 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 কয়েকটা নাম বলতে পারি আমি। তাইলে এখন আপনি যদি আওয়ামী লীগকে টোটালি বাদ দিতে চান, তাহলে আপনি এটাকে আইনগতভাবে সিদ্ধ করেন, নিষিদ্ধ করে দেন, কিন্তু দল হিসাবে থাকবে। এবং দলের কিছু তো ধরেন যে আওয়ামী লীগের আগে ভোট ছিল অ্যারাউন্ড 40%, পপুলার ভোট, বিএনপি এবং আওয়ামী লীগ নেক টু নেক ছিল, হ্যাঁ, অ্যারাউন্ড 40, কম বেশি হইতে পারে। তো এখন 5ই অগাস্টের অভ্যুত্থানের পরে এই ভোটগুলো কমছে, নিশ্চয়ই কমছে। তো কমে কি এটা জিরোতে আসছে? আপনি কি বলতে চান এটা জিরোতে আসছে? এটা কি বাস্তবতা? নিশ্চয়ই নয়। এইটা আচ্ছা, আপনি বলছেন, আচ্ছা আমরা আলোচনা এই পর্বে এখানে একটু সমাপ্ত জানতে চাই। আপনি বলছেন যে আওয়ামী লীগকে বাদ দিয়ে ঐক্য সম্ভব না, জাতীয় ঐক্য সম্ভব না, বা জাতীয় ঐকমত্যের সরকার সম্ভব, কিন্তু জাতীয় ঐকমত্যের সরকার, জাতীয় সরকার সম্ভব না। ঐকমত্যের সরকার হলে আপনি বলতে পারবেন যে ওদের সাথে আমাদের ঐক্য হয় নাই, তাই না? যেমন বিএনপি কে বাদ দিয়ে আওয়ামী লীগ করছে না 96-এ। যখন ঐক্য হবে না, আওয়ামী লীগের সাথে যখন বিনবে না, বাদ, আওয়ামী লীগ বাদ, 14 দল বাদ, তাহলে ওইটার নাম হবে তো জাতীয় ঐকমত্যের সরকার, ওটা জাতীয় সরকার হবে না। জাতীয় সরকার করতে গেলে জাতীয় তো হয় না, শুধু ঐকমত্যের সরকার, কিছু দল মিলে ঐকমত্যের সরকার, হ্যাঁ, সেটাও হইতে পারে। আচ্ছা, যেটাই হোক না কেন, আমি একটু এই পর্যায়ে হাবিবুর রহমান হাবিব, আপনি বলছেন যে জাতীয় সরকার হলে সমস্যা নেই, কিন্তু আমি যতদূর জানি বা আমি কোট করতে পারি, যেমন আপনাদের স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান, তিনি বলেছেন যে আমরা ঐক্য করতে গিয়ে যদি আবার বাকশাল করে ফেলি, তাহলে কিন্তু সেই ঐক্যে কাজ হবে না। আমাদের সতর্ক থাকতে হবে। ডেমোক্রেসি মুখে বলা সহজ, কিন্তু বাস্তবে রূপ দেওয়া সহজ নয়। ডক্টর মঈন খানের কথা। তাহলে আপনাদের সিনিয়র নেতৃবৃন্দ কেন এই কথা বলছেন, জাতীয় ঐক্যমত্যের সরকার তারা এই মুহূর্তে করতে ইচ্ছুক নয়? না, ডক্টর মঈন খান অত্যন্ত সম্মানীয় ব্যক্তি, উনি স্থায়ী কমিটির সদস্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষক ছিলেন। ওনার কথায় আমি উত্তর দিতে চাই না, উনি ওনার মতো করে বলেছেন। আমার কথার থেকে আমি বলতে চাই যে পরিস্থিতি অনেক জায়গায় নিয়ে যায়। আমি তো বাংলাদেশের বারে বারে উদাহরণ, 90 সালে যেদিন আমি এর লাশ নিয়ে আসলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে, জিহাদের লাশ
তার একদিন পর্যন্ত সমস্ত ছাত্র সংগঠন শিবির বাদ আর জাতীয় ছাত্র এরশাদের যে দল ছিল আগে বিলুপ্ত হয়ে গেছিল, করে দিয়েছিল এরশাদ, সবাই মিলে একটা ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে গেল। আমার নামটা উপরে লিখে রাখলো, মানে নাম এখন ঘরটা ফাঁকা রাখলো, কিন্তু রাজি হই নাই যে এইটা করে আন্দোলন হবে না, মাঠে ঐক্য হতে হবে। পরের দিনই 10 তারিখে আমি যখন জিহাদের লাশ নিয়ে আসলাম ঢাকা মেডিকেল কলেজ থেকে, আমার চেষ্টাতেই নিয়ে আসলাম, নিয়ে আসার পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মিছিল করলাম। তার আগের দিন পর্যন্ত ছাত্র দলের সাথে ছাত্রলীগের এরকম সম্পর্ক, একেবারে সাপের নদীর সম্পর্ক, জাসদ ছাত্রলীগের সাথেও প্রায় তাই। এক নিমেষে আমরা এক হয়ে গেলাম, এক নিমেষে এক হয়ে গেলাম। এবং এক নিমেষে ওই দিন আমি ফোন করার পরে পরে আসলেন, ম্যাডাম আগে আসলেন, পরে শেখ হাসিনা আসছিলেন। এক নিমেষে সমস্ত ছাত্র সমাজ আমার বক্তব্য শুনলেন, অবরোধ পাদদেশে রাতের বেলায়। তখন সাংঘর্ষিক অবস্থা আমাদের, তখন তো হয়নি, সব ছাত্র তখন গঠন পরে করলাম। তারপর উনি বক্তা দিলেন, আমি নাজমুল হক প্রধানকে বললেন, নাম বললেন, উনি বক্তা করলেন, শুনলেন বক্তৃতা। এই যে বিপরীতধর্মী, উনি শপথ পড়লেন, সবাই শপথ পড়লেন, কেউ বলে নাই যে বেগম খালেদা জিয়া তো চলে গেছেন, উনি বক্তৃতা করেন নাই, শপথ পড়লেন না, আমরা শেখ হাসিনা শপথ পড়বো কেন? শপথ পড়লো। শপথ পড়ার পর যখন উনি বললেন জয় বাংলা জয় বঙ্গবন্ধু, তখনই বলে এই শপথ আমরা মানি না। তখন তারা হলা করে সেই পরিস্থিতির বর্ণনা করতে গেলে ওটা আমার জন্য অত্যন্ত বিব্রতকর। ওই ফাঁকে তখন ছাত্রদের দাবের মুখে তখন নাজমুল হক প্রধান বলে বসলো, এখন শপথ পড়াবেন আমার ডাক্তার সাহেব। নিমেষে ধরে আবার নিমেষের ভিতরে তো আমরা আবার এক হয়ে গেল। সকালবেলা মার খেলাম আমি প্রথম, আর রাত্রে আগের দিন মায়ের খেয়েছে, 2 দিন স্বপন। মায়ের খেতে সে চলে গেছিল, খুবই অসুস্থ ছিল সে, খুবই অসুস্থ মায়ের পরিপ্রেক্ষিতে নিশ্চয় হয়ে গেল। এখন জাতির প্রয়োজনে আজকে আপনি কি মনে করেন যে সব দলগুলিকে ডক্টর ইউনূস ডাকলেন, উনি প্রধান উপদেষ্টা ডাকলেন, সবাই চলে গেলেন। আজকে দেখেন একদিকে হিন্দুরা গেছে, একদিকে খ্রিস্টানরা গেছে, বৌদ্ধরা গেছে, একদিকে আলেম ওলামারা গেছে। এটা কি সম্ভব? আমরা সবাই সব দল এক জায়গায় গেছি। জাতির প্রয়োজনে অনেক সময় অনেক কিছু হয়, ওইটা তখন হিসাব থাকে না, ওই হিসাব আলাদা। প্রয়োজনে আমি যদি একটু প্রশ্ন, জাতির প্রয়োজনে এখন যদি যে কটি দল মানে এখন আছে মাঠে বা আপনারা রাজনীতি করছেন একসঙ্গে, তারা যদি বলে যে আমরা 3 বছর বা 5 বছর পর নির্বাচন চাই, বিএনপি কি সেটা মানবে? কোনটা? না এমন কথা তো, এমন কথা আমি যদি বলছি, আপনি বলছেন যে এক হলে, আমি যদি এমন, যেমন নুরুল হক নূর, তার আপনাদের তো সমমনা দল গণ অধিকার পরিষদে, তিনি তো প্রস্তাব দিয়েই রেখেছেন যে 2 বছরের জন্য জাতীয় সরকার গঠন হোক। এখন আবার বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে, বা এরকমটি অনেকে বলছেন, যে এই মুহূর্তে জাতীয় সরকার হলে নির্বাচন বিলম্বিত হবে। এখন প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচনটি আগে করা হোক, তারা জাতীয় সরকার এটি মানতে চাইছে না। কিন্তু নুরুল হক নূর তো প্রস্তাব দিয়ে রেখেছে। এখন এরকম প্রস্তাব যদি অন্য রাজনৈতিক দলও দেয়, সেক্ষেত্রে কি বিএনপি তাদের সঙ্গে ঐক্যে যাবে? না, একটা জিনিস আপনি বলে, 2টা জিনিস কিন্তু। একটা হলো নুরুল হক নূর এটা বলতে পারে, জামাত ইসলাম এটা বলতে পারে, বৈষম্য বিরোধী ছাত্ররা এটা বলতে পারে, কারণ তার দল নাই, তার দল করার চেষ্টা করবে, করার পথে আছে, করার পথে আছে। নূর দল সংগঠিত করতে চায়, জামাত সংগঠিত করতে চায়, আমরা তো বলবোই নির্বাচন দরকার। তাহলে আমার তো 24 সালের নির্বাচন 260 আসন না, কথা আছে কিন্তু। আমি যদি ঐক্যবদ্ধ না হই, তাহলে তখন 4 বছর যাবে কেন? এক হতে হবে তো। যেমন আপনার রাষ্ট্রপতিকে নিয়ে যে খেলাটা শুরু হয়েছিল, হলো না? বিএনপির বিরুদ্ধে চরম পত্র দিয়ে দিল, বিএনপি রাষ্ট্রপতি অপসারণের ক্ষেত্রে সিদ্ধান্ত না নেয়, তাহলে বিএনপিকে সারা দেশবাসীকে বলবেন বয়কট করার জন্য। আমি তার প্রতি উত্তর বলে দিলাম যে হ্যাঁ, সবাই মিলে হলে রাষ্ট্রপতিকে স্মরণ দেওয়া, কিন্তু এক হতে হবে। যেমন শাহাবুদ্দিন সাহেবকে আমরা সবাই মিলে আমরা নিয়ে আসছিলাম, বুঝতে পারছি। ওই রকম এরকম ক্ষেত্রেও সবাই মিলে যদি আমরা বলি 2 বছর, আবার সবাই মিলে যদি আমরা বলি 2 বছর না 1.5 বছর। আর তারপরে একটা হলো কি, সবচেয়ে বড় যে ব্যাপারটা, সেটা হলো যে আমাদের তো দীর্ঘদিনের একটা আন্দোলন সংগ্রাম আমরা করে আসছি, দীর্ঘ 15.5 বছর, 17.5 বছর ধরে, যে একটা সঠিক সুষ্ঠু নির্বাচন হতে হবে। নির্বাচনের ক্ষেত্রে কারণ না বলার কোনো কিছু না। যেমন আপনি বলেন, আমি বলছি যে জাতীয় সরকার গঠিত হয় না, যদি সবকিছুই আমাদের প্রয়োজনে আমরা সিদ্ধান্ত নিতে হলো। একবার এই বর্তমান পরিস্থিতি, আপনি কি মনে করছেন যে ক্রাইসিস শেষ হয়ে যাচ্ছে? এই ক্রাইসিস, এই যে ভারত একটা রাষ্ট্র,
সরকার না, শুধু বিরোধী দল পর্যন্ত আজকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, সেই সময় আপনি কি করবেন? এই ষড়যন্ত্র মোকাবেলা করতে গেলে আমাদের ঐক্যবদ্ধ থাকতেই হবে। আপনি কালকে আপনি দেখবেন, আমি বলি সেই আমার জায়গা আজকে থেকে আজকে আমরা আমার প্রশ্ন প্রোগ্রাম ছিল, করছি যে সেই আজকে ঐক্য প্রোগ্রাম না কতক্ষণ না ধরে রাখবেন? বললাম না, বাঘ যখন ঢোকে লোকালয়ে তখন শত্রু মিত্র এক হয়ে যায়। আমাদেরও আজকে সেই অবস্থা। সাংবাদিক কিন্তু মাহবুব কামাল, এই জায়গা থেকে আসলে কোন ধরনের সন্দেহ বা আস্থা অনাস্থার প্রশ্ন আসতে পারে কিনা, আমি আপনার কাছে আসবো একটা ছোট্ট বিরতি পরে। এই প্রশ্ন উত্তর নেওয়ার জন্য দর্শক একটা ছোট বিরতি নিতে হচ্ছে, ফিরছে খুব শিগগির। আবারও আমন্ত্রণ 21 রাতে। সাংবাদিক মাহবুব কামাল, বিরতির আগে আপনার কাছে যে প্রশ্নটি ছিল, এবং জাতীয় সরকার যদি সত্যি সত্যিই গঠিত হয়, ঐকমত্যের সরকার না হোক, জাতীয় সরকার বা আচ্ছা আপনার কথা মতো জাতীয় ঐকমত্যের সরকার যদি গঠিত হয়, সেক্ষেত্রে আসলে নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো আশঙ্কা আছে কিনা? দেখেন, আমরা আমরা তো পলিটিক্যাল পার্টিগুলোকে অবজার্ভ করে আসতেছি গত 53 বছর যাবৎ। আমরা এটা ভালোই বুঝি, মানে প্রত্যেকটা পার্টিরই নিজস্ব এজেন্ডা থাকে এবং পরিস্থিতি অনুযায়ী স্ট্র্যাটেজি ঠিক করে, পরিস্থিতি অনুযায়ী। এই মুহূর্তে কেউই বর্তমান গভর্নমেন্টকে খেপাতে চাচ্ছে না, ইনক্লুডিং বিএনপি খেপাতে চাচ্ছে না বলেই এই ধরনের ঐক্যের ডাকে সাড়া দেওয়া হয়েছে। বিএনপির অনেক আগে থেকেই নির্বাচনের দাবিটা জোরালোভাবে উচ্চারণ করা উচিত ছিল, আমি যেটা মনে করি আর কি। যাই হোক, তারা করে নাই, কী কারণে ওনারা করেন নাই আমি জানি না। এখন কথাটা হচ্ছে যে এই যে নির্বাচন যে এই গভর্নমেন্ট প্রলং করতে চায়, সেইটা কিন্তু আমি জাতির উদ্দেশ্যে দেয়া চিফ অ্যাডভাইজারের লাস্ট যে বক্তৃতা, সেদিনই কিন্তু আমি একটা স্ট্যাটাস দিছি যে দিস গভর্নমেন্ট ওয়ান্টস টু প্রলং ইটস টেনিউর। আরো অনেকেই বলছে। আচ্ছা, কিরকম দেখেন না, মানে কেন বুঝতে পারলাম, অনেকেই বুঝতে পারলাম কেন। উনি বলছেন যে রাজনৈতিক দলগুলো যদি চায় তাহলে, বা জনগণ যদি চায়, তাহলে আমরা আর দেরি করবো না, দিয়ে চলে যাব। এখন দুইটা জিনিস, জনগণ যদি চায়, এটার পরিমাপ করার যন্ত্রটা কি? মানে জনগণ এই সরকারকে চাচ্ছে কি চাচ্ছে না, এটা তো পরিমাপ করতে হবে, তাই না? এটা কে পরিমাপ করবে? এখন আমার কথা যদি আমি জনগণের কথা বলে চালাই দিই, তাহলে তো কিছু, মানে এটা তো হলো না। এর জন্য একটা রেফারেন্ডাম লাগবে, একটা কিছু লাগবে তো। তাহলে জনগণ যদি চায়, এটা একটা ভেগ কথা। তাহলে এখন পলিটিক্যাল পার্টি, উনি ভালো করেই জানেন যে পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে আসবে না। বিএনপি চাবে, জামাত চাবে না, বা অন্য কোনো দল চাবে না, ফলে তাদের মধ্যে কোনো ঐক্য হবে না। যখন ঐক্য হবে না, তখন উনি বলবেন যে আপনারা নিজেরা ঠিক করে আসেন, আমার দোষ কি? আপনারা নিজেরা ঠিক করে আসেন কবে নির্বাচন চান। তো ঐক্য তো হচ্ছে না, তাই না? তাইলে এটা তো একটা খুব মানে হাই অর্ডারের একটা পলিটিক্যাল মানে ট্যাকটিক আমি বলবো আর কি। এই গভর্নমেন্ট তার টেনিউর প্রলং করতে চায়, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। এ ব্যাপারে আমার ব্যক্তিগতভাবে কোনো সন্দেহ নাই। এখন নির্বাচনটা কীভাবে দ্রুত করা যায়, কারণ পরিস্থিতি কিন্তু খুব বাজে জায়গায় চলে যাচ্ছে। পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই গভর্নমেন্টের পক্ষে সব কিছু ট্যাকেল দেওয়া সম্ভব না, এটা আমি পার্সোনালি মনে করি, কোনোভাবেই সম্ভব। দেখেন, পরিস্থিতি দিন দিন কিন্তু ডেটোরিয়েট হচ্ছে, দিন দিন। দ্রব্যমূল্য বলেন, আইন শৃঙ্খলা বলেন, তারপরে এই যে মূল্যস্ফীতি বেড়ে যাচ্ছে ইত্যাদি। তারপরে ধরেন যে ইন্ডিয়ার যে একটা মানে কি বলে যে একটা ভয়াবহ থ্রেট, হ্যাঁ, মানে গভর্নমেন্টের চাইতে ইন্ডিয়ান মানে হিন্দুত্ববাদী যে মানে জনগণ, তাদের থ্রেটটা আরও বেশি আমি দেখতেছি। গভর্নমেন্ট তো কিছুটা নমনীয় হয়েছে, কারণ ত্রিপুরার ব্যাপারে 3 জনকে তো বরখাস্ত করছে, 7 জনকে অ্যারেস্ট করছে। এগুলো কি আমরা লোক দেখানো উদ্যোগ বলবো নাকি আন্তরিকতার সাথেই করছে? তার কারণ কলকাতায় বিজেপির নেতা শুভেন্দু অধিকারী তিনি যা করছেন, তিনি তো সরাসরি বলছেন কেন্দ্রের সাথে কথা হয়েছে এবং তাকে থামানোর কোনো উদ্যোগ কিন্তু নরেন্দ্র মোদী সরকার নেয়নি। সেই জায়গা থেকে আমার প্রশ্ন, যে আপনি সরকার নমনীয় কথা, মানে বিজেপি সরকার নমনীয়তার কথা বলছেন। না, নমনীয় না, আমি নমনীয় বলছি না। ইন্ডিয়ান সরকারটা এখনো মানে অফিসিয়াল কোনো স্টেটমেন্ট দেয় নাই। অফিসিয়াল কিন্তু তাদের ইন্ধনে এগুলো করছে কিনা আমি বলছি। আমি দেখেন, কলকাতা থেকে বিশ্ব রায় নামে একজন
পরিচালক আছে, সে আমাকে মেসেজ করছে, আমার ফেসবুকে মানে মন্তব্য করছে যে ভাই ত্রিপুরাতে এত কিছু দেখতেছি, কই কলকাতাতে তো কিছু দেখতেছি না। কেন কলকাতা তো উপ হাই কমিশনার আক্রমণের শিকার, প্রথম দিন তো ওইটুকু জি, পতাকা করা হয়েছে, পুরানো হয়েছে, দেয়াল টপকে ভিতরে যাওয়ার চেষ্টা করেছে, ভাঙচুর করা হয়েছে। ওইটুকুই হয়েছে, মানে ত্রিপুরায় যেভাবে আর কি ঘটবে না বলছি, ত্রিপুরায় যে ম্যাসিভ যেটা হয়েছে, মানে ওই পুলিশ বরখাস্ত করার ওই দিন আরো বেশি হয়েছে ওখানে। যাই হোক, আমি বলতেছি না যে ইন্ডিয়ান গভর্নমেন্টের কোনো ইল মোটিভ নাই, আমি এটা বলতেছি না। আমি বলতেছি যে অফিসিয়াল স্টেটমেন্ট বলতেছি, যেমন ধরেন যে ওদের যে ফরেন মিনিস্ট্রি, তাদের স্টেটমেন্ট তো মানে ফর্মাল স্টেটমেন্ট। প্রণয় ভার্মা তো বললো একটা ঘটনা দিয়া সম্পর্ক অবনতি হয়েছে, এটা বলা যাবে না। প্রণয় ভার্মা তো এটা বললেন না। প্রণব ভার্মা আসলে যেটা বলেছেন সেটা দিয়ে আমরা কি মিন করতে পারি? তিনি বলেছেন, আপনি যেটা বলছেন ঠিক আছে, সেটাই বলেছেন যে একটি বাংলাদেশ ভারতের সম্পর্ক একটা জায়গায় থেমে থাকতে পারে না। এই একটা জায়গা বলতে আসলে কি বুঝিয়েছে উনি? শেখ হাসিনা এসে বুঝিয়েছেন নাকি ওই ঘটনার কথা বুঝিয়েছেন? বলছেন যে ত্রিপুরার যে ঘটনাটা, ত্রিপুরায় যে কাণ্ডটা করছে হিন্দুত্ববাদীরা, সেটা বলছে যে এটা দিয়ে মানে সম্পর্ক খারাপ, মানে কিন্তু এই ঘটনা তো একদিনের নয়, গত 4 মাস ধরে তো অনবরত চলছে যে অপপ্রচার প্রপাগান্ডা হচ্ছে। মানে কি ইন্ডিয়ান মিডিয়া যে রোল প্লে করতেছে, এর মতো বাজে রোল। আর ইন্ডিয়ান মিডিয়াকে, আমি ইন্ডিয়ান মিডিয়া কিন্তু দেখি না, মানে এত নেস্টি এটা। হ্যাঁ, মানে কোনো কথাই তাদের মানে বিশ্বাসযোগ্য না, কোনো কথাই তাদের লজিক্যাল না। হ্যাঁ, কতগুলো ক্লাউন আছে ভিডিওতে, এখান থেকে ওখানে ছোটাছুটি, ওই যে কি একটা ময়ূখ রঞ্জন না কি আছে, এই যে রিপাবলিকানের, এটা ক্লাউন আর কি, জাস্ট ক্লাউন, ইজ এ ক্লাউন। তো ইন্ডিয়ান মিডিয়া তো প্রচার করতেছে, এটা তো ঠিক আছে, এটাকে বলা হচ্ছে মোদি মিডিয়া, তাইলে এটা ঠিকই আছে। আমি বলতেছি যে মানে ইন্ডিয়ান গভর্নমেন্টের তো কোনো এখন পর্যন্ত অফিসিয়াল কোনো কিছু বলতেছে না তারা। হ্যাঁ হ্যাঁ, হাসিনাকে মাঠে নামাইছে তারা, ওই যে মানে শেখ হাসিনা এখন ওই যে কি লন্ডনে গিয়ে করবে, ওখানে করছে, এগুলি ঠিক আছে। কিন্তু আমরা কি বলে যে, যেমন যে ইন্ডিয়ান ফরেন সেক্রেটারি যে আসতেছেন, হ্যাঁ, আমরা দেখি কি আলাপ হয় আমাদের ফরেন সেক্রেটারির সাথে বা চিফ অ্যাডভাইজারের সাথে, ওনার কি আলাপ হয় আমরা দেখি। আমরা তো প্রস্তুত। এখন এই যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে না, মানে জাতীয় ঐক্য তো দরকার নাই। ইন্ডিয়া যদি আমাদের উপর যুদ্ধ চাপায় দেয়, এভরি সিঙ্গেল সিটিজেন উইল ফাইট এগেনস্ট ইট, এভরি সিঙ্গেল। এখানে কাউকে ডাক দিতে হবে না, চিফ অ্যাডভাইজারকে বলতে হবে না যে আসেন যুদ্ধ করি। হ্যাঁ, ইভেন আমি মনে করি আওয়ামী লীগের যারা প্যাট্রিয়টিক, যারা নির্দোষ আছে, তারাও যুদ্ধতে সামিল হবে, আমি যেটা মনে করি। তো এখানে ইন্ডিয়া চাপাই দিলে এটাকে অর্গানাইজ করে এটাকে করতে হবে, এটা দরকার নাই। এটা পাবলিক এমনিতেই ক্ষেপে আছে ইন্ডিয়ার উপরে। হ্যাঁ, দীর্ঘদিনের শোষণ বঞ্চনার কারণে এটা ক্ষেপে আছে। ফলে এখন কথাটা হচ্ছে যে মানে ইন্ডিয়া আমাদের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষা নাম করে যদি আমরা নির্বাচনটা পিছিয়ে দেই বা রাজনীতিটাকে যদি অন্য খাতে প্রবাহিত করতে চাই, সেটা তো দুঃখজনক। এটা তো আছেই, সার্বভৌমত্ব শব্দে এই ব্যাপারে তো কোনো ইয়ে নাই, মানে ডিবেট নাই। এটা মানে আনডিবেটেবল একটা ইস্যু, তাই না? এইটাকে ডিবেটেবল করার তো কোনো মানে নাই, এটা আছে আনডিবেটেবল। এখন যেগুলো ডিবেটেবল আছে, যে নির্বাচন কবে হবে, কি হবে না হবে, এগুলি ফয়সালা করি। হ্যাঁ, ইন্ডিয়া যখন আক্রমণ করবে তখন দেখা যাবে, এটা তখন দেখা যাবে। তো ফলে আমরা এই জিনিসগুলো ঠিক করি যে একটা পলিটিক্যাল গভর্নমেন্টের কাছে কত তাড়াতাড়ি মানে পাওয়ারটা দেওয়া যায়। কারণ ধরেন যে এই যে মানে দ্রব্যমূল্য, এই সিন্ডিকেট কিন্তু এই গভর্নমেন্ট ভাঙতে পারবে না, এটা বোঝা হয়ে গেছে। এই গভর্নমেন্ট ভাঙতে পারবে না। ল অ্যান্ড অর্ডার এই গভর্নমেন্ট রেস্টোর করতে পারবে না, এটা পলিটিক্যাল গভর্নমেন্ট রাখবে। কারণ এই গভর্নমেন্টকে কেউ ভয় পাচ্ছে না, এই গভর্নমেন্টকে কেউই ভয় পাচ্ছে না, কোনো রুল অফ ল নাই, কোনো নাই, পুলিশের মরাল ভেঙে গেছে ইত্যাদি। এখন একটা পলিটিক্যাল গভর্নমেন্ট, ধরেন যে যদি নির্বাচন হয়, বিএনপি ক্ষমতা আসার সম্ভাবনা 99% যদি মানে নির্বাচন হয়, তাতে বিএনপির তো একটা মেশিনারি আছে, তার একটা বিরাট অর্গানাইজেশন আছে, গ্রাসরুট লেভেলে তার অর্গানাইজেশন, তার একটা তার মানে রাষ্ট্র পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতা আছে। হ্যাঁ, তারা এগুলি হ্যান্ডেল করবে, তারা ধীরে ধীরে হ্যান্ডেল করবে। আমাদের এই গভর্নমেন্টের যারা আছে, যারা অ্যাডভাইজার, তারা তো মানে আনস্কিল্ড, তারা তো পলিটিক্যাল এলিমেন্ট না। পলিটিক্যাল এলিমেন্ট না হলে আপনি রাষ্ট্র চালাবেন কিভাবে? আপনি হাবিবুর রহমান হাবিব, আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল যেদিন পলিটিক্যাল দলগুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা বৈঠক হলো, তারপরে তিনি প্রেস কনফারেন্স করেছিলেন। সেখানে সাংবাদিকদের বলেছেন যে জাতীয় নিরাপত্তা কাউন্সিল কিংবা জাতীয় কাউন্সিল, পলিটিক্যাল কাউন্সিল, এগুলো গঠনের প্রস্তাব উঠেছে। এই বিষয়গুলো আসলে কি? পলিটিক্যাল কাউন্সিলটা বা কি নিরাপত্তা কাউন্সিল, এইগুলো কি মিন করতে চেয়েছেন উনি? আপনি কি শুনেছেন বিষয়গুলো?
শোনেন, এখন এইগুলি উপদেষ্টা যারা হয়েছেন তারা তাদের মতো করে কথা বলে। যে 1 মাস যাওয়ার আগেই কিন্তু আসিফ নজরুল বলেছিলেন যে আওয়ামী লীগের নেতৃত্বে দেশের স্বাধীনতা যুদ্ধ হয়েছে, আওয়ামী লীগের অনেক অবদান আছে, আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া উচিত, আওয়ামী লীগকে নির্বাচনে আসতে দেওয়া উচিত বলেছিলেন না? বলার পর আমি যখন টেলিভিশনে বললাম যে আসিফ নজরুল এত তাড়াতাড়ি এত দরদ আওয়ামী লীগের প্রতি, কবরের মাটি এখনো শুকাল না, রক্তের গন্ধ আমাদের নাকে লাগে, এত তাড়াতাড়ি আওয়ামী লীগের প্রতি এত দয়া হলো? আমাদের 14 সালে ইলেকশন আমাদের বাদ দিয়ে করলো, 18 সালে রাতের বেলা নিয়ে গেল, 24 সালে একটারও আমাদেরকে কারাবন্দি করে নিয়ে গেল, তখন মনে পড়ে না? সেসব কথা মনে পড়ে না? তার 2 দিন পরে 3 দিন পরে একটা চুপ থাকার পরে আইন মন্ত্রণালয় একটা মিটিং করে বললেন যে আওয়ামী লীগকে 10 বছর নির্বাচনে আসতে দেওয়া উচিত না। ওখান তো সরে আসে না, আসে তো। ওনার বক্তব্য উনি বলতে পারেন। এটার বিষয়গুলো আসলে কি? এটার বিষয়ে উনি ওনার মধ্যে হয়তো ভাবতেছেন এই পরিবেশ। অনেকে প্রস্তাব দিয়েছে, অনেক রাজনৈতিক দলের অনেক রাজনৈতিক দল কোনটা, ওই যে মুখ্যমন্ত্রী বললেন অনেক রাজনৈতিক দল কোনটা, বিএনপি এখানে একটা মেজর পার্টি। এখন তো কোনো কেউ জন্ম নিবে, তারপর সে ইঞ্জিনিয়ার হবে না ডাক্তার হবে, সেটা পরের কথা, আগে জন্ম তো নিতে হবে। আর 2-1 জন আছে কেবল প্রাইমারি স্কুলে পড়ে, হাই স্কুলেও যায়নি, তারা তো এখনো মনে করে আমি মাস্টার্সে ফার্স্ট ক্লাস মাস্টার্সে ফার্স্ট ক্লাস আমি শিক্ষকতা করব। বাংলাদেশের মানুষের সাইকোলজি তো বুঝে না, বা এই যে এই সমস্ত কথা বলে এগুলি বাস্তবতা বর্জিত কথা, এগুলির সাথে কোনো পাবলিকের কোনো এগুলোর সম্পর্ক নাই। হ্যাঁ, আপনি দেখেন ওই যে মানে আমি তো রিক্সাওয়ালাদের দেখতেছি, ভিডিও দেখতেছি, আমি সাধারণ মানুষের ভিডিও দেখি, কি বলতেছে পাবলিক, এগুলি কি এটা মানুষ না নাকি? আমি একটু সাংবাদিক ভাবুকগণ আপনার কাছে প্রশ্ন করতে চাই। শেখ হাসিনা ভারতে বসে যে ধরনের কথাবার্তা বলছেন, বা নিউ ইয়র্কে যেই জনসভাটি হলো সেখানে তিনি ভার্চুয়ালি যোগ দিয়েছিলেন, আবার 8 ডিসেম্বর লন্ডনে তিনি জনসভায় টেলিকনফারেন্সে যুক্ত হবেন, কিন্তু তিনি যে মেসেজগুলো দিচ্ছেন এবং আওয়ামী লীগের ফেসবুক পেজে যেগুলো ছড়ানো হচ্ছে, সেগুলো কি ইন্ডিয়ার বা ভারতের গণমাধ্যমে যেভাবে তারা অভিযোগ করছে গণহত্যা চালানো হচ্ছে, সেনাবাহিনী আক্রমণ চালাচ্ছে, সেগুলো কি কাছাকাছি নয়? তার মানে ভারতের কথাগুলোই কি তাদের মুখ থেকে বের হচ্ছে না? না, ও তো সবাই তো মানে আমাদের এখানে তো সবাই ওভার রিয়াক্ট করে, এটা তো শুধু আওয়ামী লীগ যে না, সবাই তো ওভার রিয়াক্ট। আমরা আমাদের জাতি হিসাবে আমরা সবসময় ওভার। আমি গড়ের উপর জানতে চাচ্ছি, আমি স্পেসিফিকলি জানতে চাচ্ছি বলেন যে ভারতীয় গণমাধ্যম, সামাজিক যোগাযোগ মাধ্যম, তারা যা বলছে, তিলকে যেভাবে তাল করছে, গণহত্যা থেকে শুরু করে সেনাবাহিনী আক্রমণ, আমি যে কথাগুলো বললাম, রাস্তা রাস্তা ঢাকা শহরের রাস্তা রাস্তা লাশ পড়ে আছে হিন্দু মানুষদের, এবং আওয়ামী লীগের ফেসবুক পেজেও এই ধরনের কথা বলা আছে। আপনি ইচ্ছা করলে এখনই ঢুকে দেখতে পারেন যে হিন্দুদের বিতাড়িত করার একটা চক্রান্ত চলছে। তাহলে কি এগুলো ভারতের শিখিয়ে দেওয়া কথায় বা ভারত যা চাইছে সেই কথাগুলোই আওয়ামী লীগের মুখ থেকে বা শেখ হাসিনার মুখ থেকে বের হচ্ছে? আচ্ছা, একটু বলে নেই, মানে কত অবিশ্বাস্য ঘটনা ভারতীয় মিডিয়ার। একটা ছোট বলি, একদিন একটা ভিডিওতে দেখলাম, কি কোর্স জানি, বলতেছে যে হিন্দুরা সব আপনারা নদীর পাড়ে গিয়ে আশ্রয় নেন, মানে তার হচ্ছে এখন বোমা বর্ষণ, ভারত এখন বোমা বর্ষণ করবে, আপনারা বাঁচতে হলে নিরাপদ জায়গায় চলে যান। মানে এইটা এক মাস আগে, তাও 1-1.5 মাস আগে। মানে সেদিন থেকে আমি ভারতীয় মিডিয়া দেখা বন্ধ করেছি। আমার যে প্রশ্নটা ছিল আপনার কাছে, এগুলো কি ভারতের যে টার্গেট, ভারতের যে এজেন্ডা, সেগুলো একটা ইন্টিগ্রেটেড এফোর্ট তো আছে, একটা ইন্টিগ্রেটেড তাহলে ইন্টিগ্রেটেড এফোর্ট যদি থেকে থাকে, আনহেলদি অ্যালায়েন্স যদি থেকেই থাকে, তাহলে আমার প্রশ্ন হচ্ছে, আপনি একটু আগে আমার জানা ইচ্ছা বলেন যে ভারতের সঙ্গে যদি বাংলাদেশের যুদ্ধ হয় বা সেই ধরনের কোনো কিছু অনাকাঙ্ক্ষিত কিছু ঘটে যায়, তাহলে আওয়ামী লীগের যারা প্যাট্রিয়টিক আছে তারাও যুদ্ধে নামবে ভারতের এগেনস্টে। আমার একটি প্রশ্ন খুব আগ্রহ সহকারে জানতে চাচ্ছি, তারা কি শেখ হাসিনা নির্দেশ মানবে নাকি সত্যি সত্যি দেশের স্বার্থে নামবে? শোনেন, মানে ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড সোভারেনিটি, এইটা মানুষের, এটা হচ্ছে আপনার মানুষের বর্ণ আকাঙ্ক্ষা, এটা জন্মগত, এটা একটা ইনস্টিংক্ট, এটা প্রবৃত্তি যে আমি স্বাধীন থাকবো, আমি সার্বভৌম থাকবো। এইটা কোনো পলিটিক্স দিয়ে দমানো যায় না, বা এটা পলিটিক্স দিয়ে এটাকে ডাইভার্ট করা যায় না। হ্যাঁ, মানুষের না, ওটা অনেক গভীর বিষয়। আমি আপাতত রাজনৈতিক যে বাস্তবতা, সেই বাস্তবতার জায়গা থেকে অনেকে আছে। শুনেন, আপনি কি বলেন, এই যে আওয়ামী লীগ করে, তাই না, আওয়ামী লীগ অনেকে দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুতে করে নাই, ওরা তো ফাঁসি দিয়েছে, তার করেছে, এটিও বাস্তবতা। আন্দোলনে গণঅভ্যুত্থানে অনেক আওয়ামী পরিবারের সন্তান ছিল। আচ্ছা, তারপর শোনেন, পাকিস্তান ইন্ডিয়া খেলা হইলে অনেক আওয়ামী লীগের পাকিস্তানকে সাপোর্ট করে না, তারা তো ইন্ডিয়াকে সাপোর্ট করার কথা।
তাদের তো ইন্ডিয়াকে সাপোর্ট করার কথা, করে কি না? এটা ব্যাপার হলো কি, তারপর সাইদির মৃত্যু তার কন্ডোলেন্স দিছে না। সুতরাং কতগুলি না, আমি আমার জানার আগ্রহ জায়গা থেকে, হ্যাঁ সত্যি সত্যি যদি দেশপ্রেমের জায়গা থেকে আওয়ামী লীগ বিএনপির বাইরে এসে দলীয় আদর্শের চেয়ে দেশের স্বার্থ বড় হয়ে থাকে, আমি সেই জায়গাটা আপনার কাছে শুনতে পারলে আমার নিজের কাছে না, আমি বলছি ভালো লাগবে হয়তো। আমি বলছি অনেকেই আছে, ওর অনেকেই আছে ওই দল কি বললো ওইটা শুনবে না, যদি স্বাধীনতা সার্বভৌমত্বর মানে সম্মুখীন মানে প্রশ্নের সম্মুখীন হয় বা আক্রান্ত হয়, দল কি বললো হাসিনা কি বললো এটা শুনবে না, তখন তারা স্বাধীনতার যে আকাঙ্ক্ষা, জন্মগত যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকেই তারা মানে সেই মানে যুদ্ধে মানে অংশগ্রহণ করবে, এটা আমি মনে করি। আমি হাবিবুর রহমান সম্বন্ধে কিছু বলতে চাচ্ছেন, আর তার সাথে আমি একটা কোট ইউজ করি একজনের, মহিউদ্দিন আহমেদ, গবেষক ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদ, তিনি একটি মন্তব্য করেছেন বিবিসিতে যে শেখ হাসিনা এখন সেখানে বসে যেসব কথাবার্তা বলছেন সেটি মোদী সরকারের পাণ্ডুলিপি তিনি আওড়াচ্ছেন। এই কথাটিকে আমরা কি সরলীকরণ করবো নাকি এখানে ব্যাখ্যা করা কিছু আছে? না না, এটা তো পরিষ্কার বক্তব্য। যদি রাহুল গান্ধী এই কথা না বলতো, মমতা বন্দ্যোপাধ্যায় এই কথা না বলতো যে শান্তি রক্ষী বাহিনী নিয়োগ করতে হবে, তাহলে আমরা মনে করতাম যে এটা শেখ হাসিনার মুখের কথা, ওদেরই কথা। তো কি দরকার, পানির ভিতরে লোক নামাই দিচ্ছে, সাঁতরায় পার হয়ে যাচ্ছে, তারা বাংলা থাকতে পারতেছে না। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচার করে খুব বেশি আন্তর্জাতিক বিশ্বের কাছে আমরা আহ্বান জানাবো, বাংলাদেশে দেখেন কোথায় লাশ পড়ছে, কোথায় সেনাবাহিনী অত্যাচার করতেছে, কোথায় হিন্দুরা নির্যাতিত হচ্ছে, তখন তো ওটা ইয়ে হয়ে যাবে না, ওটা মিথ্যা প্রমাণ হয়ে যাবে না। আর মাহবুব কামাল ভাই যেটা বলছে হওয়া উচিত তাই, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নাই। আজকে যদি ইন্ডিয়া বাংলাদেশকে আক্রমণ করে, আওয়ামী লীগের এই লোকেরা দলে দলে গিয়ে রাজাকার, যেমন 71 সালে রাজাকাররা পাকিস্তানের পক্ষ নিয়েছিল না, এটা যায় ইন্ডিয়ার পক্ষ নেবে, সবাই না, ইন্ডিয়ার পক্ষ নেবে। এটাও তো সত্য কথা যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা কিংবা গণঅভ্যুত্থানে অনেক আওয়ামী পরিবারের সদস্যরা ছিল, সেটা তো ভিন্ন জিনিস ছিল, ওইটা তো ওই জিনিস ছিল যে তখনও তো আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধেই নেমেছিল। আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে নামেন ওরা, আওয়ামী লীগ সরকার বিরুদ্ধে নামেন, ওরা নেমেছিল বৈষম্যবিরোধী সবাই তো মুক্তিযোদ্ধা না, 30% মুক্তিযোদ্ধা কোটা বাদ দিলে থাকে। সে তো প্রথম দিকে, আমি বলছি গণঅভ্যুত্থানের ওই তো গণঅভ্যুত্থানের কোটা যখন নিয়ে তখন কত পার্সেন্ট কোটা দেবে তাতেই ছিল না, তখন একটা পর যখন চলে গেছে তখন তো কোটার কথা বাইরে চলে গেছে। আমি বলছি যে গণঅভ্যুত্থানে অনেক গণঅভ্যুত্থান যেটি হলো কি জন্য নেমেছিল তারা কি সরকার পতনের নেমেছিল? কি জন্য নেমেছিল তাহলে? তারা নেমেছিল তাদের কোটা, আবার সেটা তো প্রথম দিকে, পরবর্তীতে এটা এক দফা দাবিতে এলো। কোথায় এক দফাতে পরে যখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে কোটা বিরোধী আন্দোলন, কোটা বিরোধী আন্দোলন থেকে বৈষম্য বিরোধী আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে সেটা এক দফাতে গণঅভ্যুত্থানে এলো। এক দফা কখন আসছে? যদি এইটা যদি এই এক দফা আসার আগে যদি মানে তখন আসলে শেষ পর্যায়ে না আসলে আগে যদি বলতো যেটা সরকার পতন আন্দোলন, তাহলে আওয়ামী লীগকে গায়েকে মেনে নিয়েছিল, উচ্চ আদালত থেকে তো নির্দেশনা দেওয়া হলো যে মেনে নেওয়া হলো। তারপরেও তো আন্দোলন চলছিল যেটা গণঅভ্যুত্থানের রূপ নিল। সেই গণঅভ্যুত্থানে তো আমি সেই জায়গা থেকে বলছি যে অনেক এইটা যদি গণঅভ্যুত্থানের রূপটা আগে যদি তারা বুঝতো যে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলন, কিন্তু পতনের আন্দোলন ছিল, কবে আসলো 2-3 দিন আগে, তখন তো চলে গেছে সবকিছু, আপনার হাতছাড়া অবশ্যই হাতছাড়া হয়ে গেছে। আমি আপনাকে বলছি, আমি বলছি এইটা নিয়ে আমার আজকে বিতর্কে যাওয়ার ব্যাপার না। আপনি তাই বলে আমাকে 90 সালে ধরে নিয়ে ধরতে পারে নাই, টেলিফোনে এমন ভাবে বলছে এর সাথে সাথে একটু বসেন, হ্যাঁ একটু কথা বলেন, রাজি হন আর না হন, এটা দেবো, সে মন্ত্রিত্ব দেবো, টাকা দেবো, পয়সা দেবো, বাড়ি দেবো, গাড়ি দেবো, বিদেশে দেবো, দূতাবাস, কত কিছু তো বলছে। আমি তো রাজি হই না। লাস্টে বললাম আমার বাসায় কেউ ঝামেলা করেছে, আমাকে বলছে একটা বুলেট আসছে আপনার জন্য, তাহলে বুলেটটা পছন্দ, ওইটা আমি খেতে রাজি আছে। এই বৈষম্য বিরোধী ছাত্রদের প্রতি সম্মান রেখে বলছে। 6 জনকে যে ডিবিভাবে ধরে নিয়ে গেল, হারুন অন্যায়ভাবে ধরে নিয়ে গিয়ে তাদেরকে এই যে জাতির সামনে ছোটো করলো, ভাত খাওয়ালো, খাওয়ার পর তাদের কাছে জোর করে চিকিৎসা নিল। আমি সেদিন বলেছিলাম তোমরা কেন স্বাক্ষর করলা, তোমাদেরকে মেরে ফেলতে পারতো না, জাতি দেখছে, শেষ করে দেন। তাদের আত্মীয় স্বজন পরিবার পরিজনকে কি বললো, আমাদের সন্তানরা ভালো ছিলেন, ভালো খাওয়াইছে, ভালো পড়াইছে। তারা একটা বিবৃতি, কি বিবৃতি, যে এই ভাঙচুর অগ্নি সংঘর্ষ আমরা জড়িত না, বলছে না। তারপর আন্দোলনটা স্তীমিত হয়ে যাওয়ার পথে তখন আবার বাইরে যারা ছিল, যারা নিচের স্তরের, তারা বললো আবার আন্দোলন চলবে। সেই সময় এসে এই যে মাহবুবউদ্দিন খোকনেরা, এই যে আইনজীবীরা, বিএনপি আইনজীবী এরা যদি মাঠে সেদিন ছিড়াতে না নামতো, তাহলে ওই দিন চেহারা উল্টার দিকে চলে যেতে পারতো।
তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় করে নামছে। এখানে বৈষম্যবিরোধী ছাত্রদের কোনো সময় কোনো একদিনের জন্য 1 সেকেন্ডের ভিতরেও সরকার পতনের আন্দোলনে তারা নামে নেয়, তারা নেমেছিল তাদের দাবি আদায়ের জন্য। না, আমার মনে হয় ভুল মেসেজ যাচ্ছে। আমি বিনয়ের সঙ্গে বলবো, যখন 6 ছাত্র সমন্বয়ককে ডিবি কথিত হেফাজতে রাখা হলো, তার মুক্তি দেয়া হচ্ছিল না, পরবর্তীতে এসে এক দফার দাবিতে রূপ নিল। সেটি সরকার পতনের, আওয়ামী লীগ সরকার পতনের 1 সপ্তাহ আগে হলো অথবা 3 দিন আগে হলো। তারা এক দফা নিয়ে তো মাঠে আসে নাই। আমি তো সেটা বলিনি কখনো। কিছু নাই বিতর্ক করে, ঠিক আছে, ঠিক আছে। হয়তো আপনি যেটা বলেছেন এখন আমি বলি জি, যে এখন এইগুলি নিয়ে বিতর্কের সময় না। এখন আমরা জাতি হিসাবে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, আমরা বিপদের মধ্যে আছে। এখন আমি বড়, কে বড়, আজকে আমরা 6 তারিখে আজকে এসব পতন দিন। আমরা তো একদম 82 সাল থেকে আমরা নেমেছিলাম সরকার পতনের জন্য। আমরা শেষ করব, পতন হয়েছে, আমরা কি বলেছি যে আমরা সবকিছু করেছি? জি, সাংবাদিক মাহবুব কামাল, আমি শেষ করবো আপনাকে দিয়ে। আপনার একেবারে 30 সেকেন্ড, আমাদের হাতে একেবারে সময় নেই। কি প্রশ্নটা করেন? প্রশ্ন আপনার কোনো মন্তব্য থাকলে, জাতীয় ঐক্য এবং সরকার আমরা কোন দিকে যাচ্ছি সব মিলিয়ে, মানে আরো জাতি ইন্ডিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ আছে, এটার কোনো সাংগঠনিক রূপের দরকার নাই। দ্বিতীয় হচ্ছে যে ইন্টারনাল যে সমস্যা আছে, ডোমেস্টিক যে সমস্যা আছে, সেগুলি সলভ করেন, দ্রুত নির্বাচন দেন। কারণ পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এই সব সমস্যা বলেন, এই স্বাধীনতা সার্বভৌমত্ব বলেন, আর আমাদের দ্রব্যমূল্যের বলেন, আর ল অ্যান্ড অর্ডার বলেন, সব বলেন, পলিটিক্যাল গভর্নমেন্ট ছাড়া এইগুলো সমাধান করতে পারবে না, এই গভর্নমেন্ট পারবে না। সুতরাং ওই ইন্ডিয়ার বিরুদ্ধে যে ঐক্যটা, ওইটা নিয়ে বেশি মাথা খাওয়ায়েন না, ওইটার জন্য আমরা আছি। আপনাদের পরামর্শের দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে না, আমরা রেডি হয়ে আছি। সুতরাং ডোমেস্টিক পলিটিক্সটা ঠিক করেন। অনেক ধন্যবাদ সাংবাদিক মাহবুব কামাল, ধন্যবাদ হাবিবুর রহমান হাবিব। আপনাকে দর্শক শেষ করছি, ভালো থাকুন, শুভরাত্রি।